বাংলাদেশ ভারতের সীমান্তের সমস্যা কোথায়? মানে কোনো কারণে কি ভারত আমেরিকার মতো উন্নত আর মেক্সিকোর মতো আমরা দুর্বল? আচ্ছা, খুব একটা না, এটা নিয়ে খুব একটা ভালো প্রশ্ন করেছেন আপনি। আমি কিছু ডাটা দিতে পারি, তাহলে আপনি আমাদের লোকজন ওখানে যাবে কেন? না, আমি সেটারই বলছি যে আমি আপনাকে কিছু ডাটা দিই, মানে তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশের মানুষ, ধরেন বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা ওই রকম একটি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক দেশে কি কারণে যাবেন যেখানে মুসলমানদেরকে ঘাড়ে ধরে ফেরত পাঠানো হবে? এবং রাজনীতির প্রধান ইস্যু হলো এক হিন্দু মুসলিম। নম্বর প্রশ্ন হচ্ছে সেটা, তাই না? আচ্ছা, এখন আমি আপনাকে যে কতগুলো ডাটা দিই, যে সামরিক ক্ষমতাই তো একটা দেশের সব কিছু না। সেখানে আপনার নারী শিশু শিক্ষার ব্যাপার আছে, প্রসূতি মৃত্যুর হারের ব্যাপার আছে, স্যানিটেশনের ব্যাপার আছে, সুপেয় পানি পানের হারের ব্যাপার আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা দেশকে কাউন্ট করা হয়। আচ্ছা, এখন একটার পর একটা আমি আসছি। IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের তথ্য অনুযায়ী এই 2026 সালে, মানে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $2,911। হ্যাঁ, আর ভারতের মাথাপিছু আয় $2,812, মানে ওদের আমাদের থেকে কম, আমাদের আয় বেশি। তো যার আয় বেশি সে কি কম আয়ের দেশে যাবে কিনা, ফার্স্ট কোশ্চেন। এখন আসেন, বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 72.6 বছর, ভারতের মানুষের গড় আয়ু হচ্ছে 68.3 বছর। তাহলে আমরা কি ভালো আছি না ওদের থেকে? নিঃসন্দেহে ভালো আছে। আচ্ছা, তারপরে আসেন, বাংলাদেশের শিক্ষার হার 78%, ভারতের শিক্ষার হার 75%। মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান 129তম, ভারতের অবস্থান 130তম। মাইন্ড ইট। আচ্ছা, বাংলাদেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে 20% মানুষ, ভারতে 24% মানুষ। স্যানিটেশন ও সুপেয় পানি প্রাপ্যতার ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে 129তম, ভারতের 139তম, আমাদের থেকে 10 নিচে। পানযোগ্য পানি প্রাপ্যতায় বাংলাদেশের জনগণের প্রায় 98% এখন অন্তত টিউবওয়েল বা পাইপলাইনে সরবরাহকৃত পানি পান করতে পারে। এদিকে ভারতে পানযোগ্য পানি পায় 75% মানুষ। বাংলাদেশের প্রতি 1 লাখে প্রসূতি মৃত্যুর সংখ্যা প্রতি লাখে 136 জন, ভারতে 174 জন। তাও আমাদের দেশের কিছু মানুষ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছে, আমি মানা করি না, যাক। বাংলাদেশে প্রায় 99% মানুষ স্যানিটারি টয়লেট ব্যবহার করে, ভারতে এখনো প্রায় 50% মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে থাকে, এবং তাদের গ্রামীণ জনগোষ্ঠীর একটা বড় অংশ খোলা মাঠে টয়লেট করে। এখন আপনি আমাকে বলেন, এর বাইরে যে জিনিসগুলো আছে, এর বাইরে বাংলাদেশ থাকলো কি আর না, আরো এর বাইরে আরেকটা ডাইমেনশনে আমি নিয়ে যাই। মানে ও যেই প্রশ্নগুলো করছিল সেখান থেকে একটু ওই দিকে নিয়ে যাই। আপনি ধরলাম, আমি কথার মানে তর্কের খাতিরে ধরলাম যে শুভেন্দু বলছেন যে আমাদের মানে কিছু লোক ওইখানে আছে। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা আছে। বাংলাদেশে ভারতীয় আছে কতগুলো? সরকারের হিসাব মতে, বণিক বার্তার রিপোর্ট মতে বাংলাদেশে বৈধভাবে আছে 45,000-এর মতো ভারতীয়, ঠিক আছে? আচ্ছা, আর অবৈধভাবে আছে, এটা আপনিও সাংবাদিক, আমিও সাংবাদিক, জানেন যে কয়েক লাখ এরকম হবে, হয় কয়েক লাখের মতো, কয়েক লাখের মতো আছে, তাই না? আচ্ছা, এখন এই যে রেমিটেন্স যে নেয় ভারত, অর্জন মানে আনে, রেমিটেন্স আনে, সেখানে বাংলাদেশ 2013 সালে ডেইলি স্টারের একটা রিপোর্ট আপনাকে পড়ে মানে রেফারেন্স দিচ্ছি, সেই তারা এটা আবার সিপিডির একটা মানে বরাতে এটা রিপোর্টটা করেছিল। সেখানে তারা বলছে যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সৌদি আরবিয়া এবং ব্রিটেনের পরে বাংলাদেশ হচ্ছে তাদের 5ম বৃহত্তম সোর্স রেমিটেন্সের 2013 সালে। তখন শুধু বৈধ পথে আপনার বাংলাদেশ থেকে $3.7 বিলিয়ন বাংলাদেশ থেকে ভারতীয়রা নিয়ে গেছে, আর অবৈধভাবে গেছে সমপরিমাণ বা এর থেকে বেশি। আচ্ছা, এখন 2014 সালে এসে এটা ধাপ করে এগিয়ে গেল ভারত, মানে চতুর্থ, মানে আমাদের দেশ হয়ে গেল চতুর্থ সোর্স রেমিটেন্সের। তখন আমাদের এখান থেকে গেল রেমিটেন্স $4.5 বিলিয়ন, মানে $4.5 বিলিয়ন। 2016-তে এসে এটা প্রায় দ্বিগুণের মতো কাছাকাছি গেল, বৈধ অবৈধ মিলিয়ে আর কি। এখন আমরা 2016 সালে রেমিটেন্স পেয়েছি $13.6 বিলিয়ন, মানে আমাদের শ্রমিকরা, আমাদের ছেলেপেলেরা আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, মধ্যপ্রাচ্য থেকে, মালয়েশিয়া থেকে মানে পায়ের ঘাম মাথায় ফেলে যে রেমিটেন্সটা আনি সেটা ওরা এখান থেকে নিয়ে যাচ্ছে। আমার কোনো আপত্তি নেই,
ওরা আমাদের গার্মেন্টসে কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, আমরা তাদেরকে ভাই বলে মনে করি, ওরা এখানে থাকুক, কিন্তু ওনারা তো স্বীকার করতে হবে যে ওনারা আমাদের এখান থেকে রেমিটেন্স পায়। বাংলাদেশ 1 টাকা রেমিটেন্স কি ভারত থেকে পায় কিনা আমাকে বলেন। বাংলাদেশের কোনো একটা শিক্ষিত ছেলেকে ভারতে চাকরি দেওয়া হবে কিনা বা হয়েছে কিনা আপনি আমাকে বলেন। আমার জানা নেই। আচ্ছা, এমনকি এটা হাসান বিদেশি কোনো সংস্থা, ধরেন এরিকসন বা ধরেন এরকম কোনো সংস্থা যদি ইউনিলিভার, দিল্লিতে বা মুম্বাইতে তাদের কোনো মানে অফিস আছে। অফিসে বাংলাদেশি কাউকে চাকরি দেয়, তাকে ওখানে ওয়ার্ক পারমিট দেয় না ভারত, কাজ করার অনুমতি দেয় না। এরকম আমি নিজে অনেকগুলো ঘটনা দেখেছি। আচ্ছা, তারপরে ভারত আমাদের এখানে রপ্তানি করে। অনেকেই কথায় কথায় বলেন যে বাংলাদেশ তো ভারতের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের পেঁয়াজ আনতে হবে, আমরা ওখান থেকে চাল আনি। তা আমরা কি মাগনা আনি? আমরা তো ডলার দিয়ে আনি, নাকি এটা বিনা পয়সায় আনি? রুশ ভাই, আমি ওটা পাইলাম না যে বাংলাদেশের মানুষ ওখানে যাবে, সেই এই অভিযোগটা বাস্তবসম্মত মানে না, এই যে এইগুলোর থেকে আমি আসছি, যে এই যে আমরা কথাগুলো যে বলছি, আমাদের এখানেও কিছু কথা উঠছে যে না, ভারত তো বড় দেশ, ওখান থেকে আমাদের পেঁয়াজ আনতে হবে, এর জন্য আমরা ওদের সাথে মানে ওদের অত্যাচার সহ্য করে হলেও ভালো করে থাকতে হবে। আমি তো অবশ্যই ওদের সাথে ভালো করে থাকতে চাই, কিন্তু আমি যে এই জিনিসগুলো বলছি তাতে কি বোঝা, মানে আপনি বুঝতে পারছেন যে আমাদের যাওয়ার কি কোনো দরকার আছে? বাস্তবতা দেখছি না। দরকার আছে। আমাদের লোকজন তো আপনার মধ্যপ্রাচ্যে বেশি, তারপরে আমেরিকা থেকে এখন $4.7 বিলিয়ন আপনার রেমিটেন্স পাঠাচ্ছে। আমেরিকা তো আমাদের দেশের মানুষকে এই ধরনের আচরণ করছে না। আপনি বলতে পারেন আইস দিয়ে কিছু অবৈধ ধরে পাঠিয়েছে, ঠিক আছে, ওটা ভারতেরও পাঠিয়েছে। আচ্ছা, ওইটা তো আইন মেনে ওদের করে সিস্টেম করে আমাদের কাছে কাগজপত্র চেক করে আমাদের দেশে পাঠিয়েছে। ব্রিটেনও তাই করে, মালয়েশিয়াতেও তাই করে। আমি ভারতকেও বলি যে আপনারাও তাই করেন, যে আপনারা আইনগুলো মানেন। এখন এই বিষয়টা হচ্ছে বাংলাদেশ, আপনি যেটা প্রশ্ন করেছেন, আপনি সার্বিক অবস্থাটা চিন্তা করেন যে এই যে জিনিসগুলো আমি বললাম, তাতে কি মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভারতে যাওয়ার দরকার আছে? আর ভারতের কি আমাদের দেশে জিনিস বিক্রি করে আমরা ওদের কাছ থেকে কিনি, তার মানে আমরা ক্রেতা। বিক্রেতা সবসময় ক্রেতার কাছে আপনার কি কয়, একটু ভদ্র আচরণ, নমনীয় থাকে। এখন উল্টো হয়েছে, আমি তোমার কাছ থেকে পয়সা দিয়ে কিনছি, এমন একটা ভাব যেন উনি পেঁয়াজ না দিলে আমি চলে, আমি তো পেঁয়াজ তোমার কাছ থেকে পয়সা দিয়ে কিনছি রে ভাই। আচ্ছা, তুমিও আমার উপর দিয়ে ট্রেন নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নাই, খালি আমাকে কিছু, তোমার যে পয়সাটা বাঁচবে, সময়টা বাঁচবে, আমাকে কিছু পয়সা এক্সট্রা দাও, তুমি সেটাও দিতে চাবা না। এটা তো হয় না, এটা তো দ্বিপক্ষীয় একটা ব্যাপার। আপনি যে এই কথাগুলো আমাদের অনেকেই বলে যে আমাদেরকে কি তাহলে সবকিছু ছেড়ে দিয়ে ওদের জন্য, মানে সবকিছু আমরা দিয়ে করতে হবে ওদের জন্য, আর ওরা আমাদের জন্য কিছু করবে না? আমি ওদেরকে কখনো বলবো না যে এই বিষয়টা আমাদের দেশে যারা ভারতীয় থাকে তাদেরকে যেন কেউ কোনো কিছু না করে। তারা এখানে আছে, কাজ করবে, বৈধভাবে আছে, থাকুক। এমনকি যদি কেউ অবৈধভাবে থাকে, সরকার বৈধ মানে তাদের আইনগতভাবে ব্যবস্থা নিতে পারে। আমরা কখনো তাদের মতো অমানবিক কোনো আচরণ করতে চাই না, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। তার কারণ আমরা তাদের মতো অমানবিক হতে চাই না। আমাদের মোরাল হাই গ্রাউন্ড থাকতে হবে, কেননা আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে বুঝাতে হবে যে বাংলাদেশ মানবাধিকার বিরোধী কোনো কাজ করেনি, ভারত মানবাধিকার বিরোধী কাজ করেছে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে, তাদের দেশের একটি ধর্মীয় গোষ্ঠী অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে, এবং তাদেরকে অসহায়ভাবে আরেকটি দেশের সীমানার শূন্য রেখায় খাবার পানি ছাড়া এখানে ফেলে রেখে যাচ্ছে। আজকের রিপোর্ট আছে যে বন্দুক তাক করে, মানে রাইফেল তাক করে শিশুদেরকে তারা ঠেলে দিচ্ছিল বাংলাদেশের দিকে। আপনি এটা কি একটি সভ্য গণতান্ত্রিক দেশের সৈনিকদের প্র্যাকটিস হতে পারে? হতে পারে না। তো এটাই আমাদেরকে দুনিয়াকে দেখাতে হবে। কিন্তু আমি কোনো ভারতীয়ের সাথে এই আচরণ করব না।